স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বাংলাদেশের আশা আর আশঙ্কা নিয়ে কথা বলবো আমরা। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, আছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব মঞ্জুল হাসান বুলবুল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমি স্যার আপনার কাছেই প্রথমে জানতে চাই যে মানে ফুটবল খেলা চলছে, বিশ্বকাপ চলছে, তো একটু খেলা আর আঙ্গিকে যদি আমরা প্রশ্ন করি যে বিএনপি আপাতত কঠোর আন্দোলনে নেই। আমরা জানি যে রমজানের পরে বা ঈদের পরে তারা হয়তো কঠোর আন্দোলনের ঘোষণা দেবে, তারা সংসদও নেই। কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক খেলা যদি আমরা বিবেচনা করি তাহলে তার বর্তমান অবস্থান আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তারা খেলার মাঠে আছে, দর্শকের গ্যালারিতে আছে, কোথায় আছে বা কিভাবে খেলা উচিত? এটা ব্যাপার হলো যে একটা হচ্ছে যে এখন বিশ্বকাপ খেলা নিয়ে তো সমস্ত দেশ, গ্রাম শহর নির্বিশেষে সমস্ত দেশেই মোটামুটি এক ধরনের আমোদে আছে আর কি। এটা বিশ্বের অন্যান্য দেশের মতোই বা তার চেয়েও একটু বেশি, কারণ আমরা জানি যে আমাদের দেশে ফুটবল খুবই জনপ্রিয় খেলা এবং এদেশের প্রায় নারী পুরুষ বয়স নির্বিশেষে প্রত্যেকেই এই খেলা উপভোগ করে এবং আমাদের বাংলাদেশের লোকরাও করছে। তো এটা একটা দিক। 2 নম্বর বিষয় হলো যে খেলার সাথে সাথে আবার একটা খুব দুঃসংবাদও আমাদের জন্য আছে, যেমন আমার জন্য খুব বিশেষভাবে। সেটা হচ্ছে যে আমি খুব জাম পছন্দ করি, প্রতি সিজনে আমি জাম খাই এবং প্রচুর পরিমাণে খেতাম। কিন্তু এইবার যখন আমি দেখলাম যে জামের মধ্যে ফরমালিন ব্যাপকভাবে দেওয়া হয়েছে এবং আমি এটা বুঝতে পারলাম, আমি কিভাবে পরীক্ষা করলাম যে আগে আমি দেখতাম যে বিক্রেতা জাম বিক্রি করত তার জামের ওই ইয়ের মধ্যে আর কি বলে ঝুড়ির মধ্যে কিছু কিছু পচা জাম থাকতোই, মানে এক পাশ পচে গেছে বা এরকম থাকতো। এখন আমি অন্তত 5-6 দোকানে গিয়ে এটা আমি পরীক্ষা করলাম নিজেই যে সেখানে পচা জামের কোনো অস্তিত্ব নেই। তার মানে যে এরকম একটা পেরিশেবল প্রোডাক্ট বা পেরিশেবল গুডস সেখানে একটি জামও পচে নাই। তখন আমার মনে হলো যে না, এটা ফরমালিন। স্যার আমাদের কাছে যতদূর খবর আছে জামে ফরমালিন মেশানো হচ্ছে গত 10 বছর ধরে। না, কিন্তু আমি এটা টের পাইনি, বুঝতে পারি না। এইবার হয়তো স্যার আপনি টেলিভিশনে একটু উদ্যোগী হয়ে খেয়াল করছেন স্যার। এটা খেয়াল করার পর আমি ভয় পেয়ে গেছি, তাহলে তো আর জাম খাওয়া যাবে না, কারণ জামের যে সোগলাটা সেটা তো খুব থিন, রাইট। ফলে এখানে তো এটা সরাসরি আমার দেহের মধ্যে ঢুকে যাবে। যেমন যেসব ফলের এটা একটু মোটা বা পুরু হয়তো সেখানে কম ঢুকে, কিন্তু এটা তো সরাসরি ঢুকে যাবে। সো আমি খুব ভীত হয়ে জাম খাওয়া বন্ধ করে দিচ্ছি। তবে একটা ব্যাপার হলো যে আপনি এই ফরমালিনের বিরুদ্ধে এখন আস্তে আস্তে মানুষের একটা সচেতনতা কিন্তু তৈরি হচ্ছে, যেটা আগে লোকেরা খেয়াল করতো না। তারা বুঝতেই পারতো না যে ফরমালিন আছে কি নাই, বা এটা প্রয়োজনও বোধ করতো না যে এটা আমার দেখা দরকার বা বোঝা দরকার, বা এর ক্ষতিকারক প্রভাব কি। এগুলো গণমাধ্যমের কল্যাণে মোটামুটি কিন্তু এখন মানুষের রাজনীতির মাঠে বিএনপির অবস্থানটাকে স্যার যদি আপনি কিভাবে মূল্যায়ন করেন সেটা যদি আমি সেটা বলি যে দেখেন, আমরা বাংলাদেশের রাজনীতির বা আন্দোলনের যে অভিজ্ঞতা আমাদের বা ঐতিহ্য যা আমরা দেখেছি, সেটা হলো সাধারণত এখানে আন্দোলন হয় অক্টোবর নভেম্বর থেকে এপ্রিল মে পর্যন্ত। এটাকে আমরা মোটামুটি কয়েক বছরের অভিজ্ঞতা যদি আমরা মিলাই তাহলে কিন্তু এরকম আমরা দেখব। এখন বিএনপি এর আগেও কিন্তু বলেছে যে আমরা এরপরে আন্দোলনের কর্মসূচি দেব, উত্তাল আন্দোলন করব ইত্যাদি ইত্যাদি। এইটা একটা রাজনৈতিক দলকে বলতেই হয়। তার কর্মীরা না হয় ঝিমিয়ে পড়ে, সংগঠন স্থবির হয়ে যায়, তাদেরকে বলতেই হবে। তবে এই আন্দোলনের বিষয়টা আমার কাছে মনে হয় না যে এইটা কোনো একটা ডাইমেনশন দিয়ে বিবেচনার কোনো সুযোগ আছে। এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আগামী দিনগুলোতে গভর্নমেন্টের কি পারফরমেন্স হবে, তাদের সাকসেস অ্যান্ড ফেলুর কি হবে, জনগণ সরকারের উপরে কি ধরনের মানে কি বলবো মানসিকতা বা পোষণ করবে বা কিভাবে রেসপন্স করবে, 1। 2 নম্বর হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের প্রতিবেশী দেশ বা আন্তর্জাতিক সম্প্রদায়, তারা এই বাংলাদেশের পরিস্থিতিটাকে কিভাবে দেখবে। আর 2 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের ভিতরেও তারা মানে তাদের দৃষ্টিকোণ থেকে বা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা বিষয়টাকে কিভাবে বিবেচনায় নেবে। এবং বিএনপি এবং অন্যান্য বিরোধী দল, বিএনপি ছাড়াও তো আরও কিছু ছোট ছোট দল আছে, সেই দলগুলোও মানে একটা নির্বাচনের জন্যে তারা কি ধরনের মানে চিন্তা করবে বা কোন সময়টাকে বেছে নেবে, এই সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয় যে আন্দোলনের যে অবজেক্টিভ যে কন্ডিশনটা
সেটা অনেকগুলো বিষয় দিয়ে নির্ধারিত হবে স্যার, এবং সেই কন্ডিশন না তৈরি হওয়া পর্যন্ত আন্দোলন আমার মনে হয় যে আন্দোলন খুব একটা স্যার আপনার কাছে আমরা আবার একটু শুনবো, একটু প্রশ্নটা করে রাখি যে আপনি সরকারের সাফল্য বা ব্যর্থতার কথা তুলেছিলেন। সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কোন নিয়ামকে বা কোন মাপকাঠিতে মাপা হবে? আমি একটু জনাব মঞ্জুরুল হোসেন বুলবুল আপনার কাছে আসি যে বুলবুল ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে আমরা আসলে পত্রপত্রিকায় শুনি বা পত্রপত্রিকায় পড়ি, টেলিভিশনে শুনি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনই ব্রাজিলের সমর্থক। তো এই বিষয়টাকে মাথায় রেখে যে কোনো একটা জায়গায় গিয়ে তো আসলে তারা এক হতে পারেন, তো আপনি অদূর ভবিষ্যতে এই তাদের এক হওয়ার বা কোনো একটি জায়গায় প্ল্যাটফর্মে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমি আপনার পরের অংশটার সাথে একমত। দুজন তো এক হওয়ার, এটা তো আমিও চাই না। দুজনে এক হবে কেন? এক প্ল্যাটফর্মে কি? হ্যাঁ, ওইটাই বলছি যে এক প্ল্যাটফর্মে কতগুলি ইস্যু ভিত্তিক, কতগুলি এজেন্ডা ভিত্তিক, কতগুলি কাজে তারা এক জায়গায় একটা ভালো নির্বাচন করা, নির্বাচন কমিশনে যাতে আমরা সবাই বা দুই পক্ষই মানি, তৃতীয় সব পক্ষ মানি, সেরকম একটা নির্বাচন কমিশন করা, নির্বাচনে যাতে সকল মানুষ ভোট দিতে পারে, সেরকম একটা, এই জায়গাগুলিতে এক প্ল্যাটফর্মে বা একটা কাছাকাছি আসা দরকার। দুইটা দল এক হয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই দুই দল এক হয়ে গেলে বাংলাদেশের জন্য সমূহ সম্ভাবনা, বিপদের সম্ভাবনা আছে। এখন আপনি যে প্রশ্নটা ডক্টর ফেরদৌসকে করেছিলেন, আমার মনে হয় যে একটা ঠিক, যে আপনি যদি খুব সিরিয়াসলি আমি বলি তাহলে ডক্টর ফেরদৌসের সঙ্গে একমত যে অবজেক্টিভ কন্ডিশন যখন হবে তখনই হবে। আরেকটা হলো বেগম খালেদা জি কিন্তু একটা সময় দিয়েছেন সরকারকে, আপনার যদি খেয়াল থাকে, বেগম খালেদা জি কিন্তু বলেছেন যে সরকার পৌঁছতে থাকুক, সরকার পৌঁছতে পৌঁছতে যখন এমন একটা জায়গা আসবে তখন তিনি আন্দোলন করবেন, তখন ধাক্কাটা দিবেন। এখন এই পচার মাপকাঠিটি কি সেটা কিন্তু আমরা জানি না, মানে এবার সরকার জানে কিনা অথবা তার কাছে কোনো মাপকাঠি গেছে। কিন্তু আমি যেটা দেখি যে যদিও আনুষ্ঠানিক বিরোধী দল বলতে জাতীয় পার্টি এক ধরনের বিরোধী দলের ভূমিকায় আছে, তারা কতটা, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ নিজেও বলেছেন যে আমি আসলে কোথায় আছি নিজেও বুঝি না, তা এরকম একটা বিরোধী দলের জায়গায় আছেন ওনারা। কিন্তু মূলত এখনও সংসদের বাইরে থাকলেও মূল বিরোধী দল বলতে কিন্তু বিএনপিকেই বোঝে সাধারণ মানুষ, এটা বাস্তবতা। কারণ বড় দল, এবং বিএনপি কিন্তু ধরেন আপনার কতগুলি ফ্রন্ট কিন্তু তারা ওপেন রেখেছে। আপনি প্রেস ক্লাবের অডিটোরিয়াম 2-3টা, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সুপ্রিম কোর্ট বার, গুলশানে সভানেত্রীর কার্যালয়, এগুলিতে কিন্তু অ্যাক্টিভিটি আছে, প্রতিদিনই হয় পেশাজীবীদের নামে অথবা নানান ধরনের সংগঠনের নামে অ্যাক্টিভিটি কিন্তু আছে। আর বিশেষ কোনো সময় আসতে পরে নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়, সেটা কিন্তু আছে। আমি একেবারে বিএনপির অ্যাক্টিভিটি নাই তা না, কিন্তু আমার মনে হয় যেটা আমার কাছে, আমি নিজের কাছে প্রশ্ন করি যে এই যে সরকার বসতে থাকবে, আন্দোলন তৈরি করবে, আন্দোলনের জন্য বিএনপি সংগঠন গোছানোর জায়গাটাতে কতদূর করছে। আপনি যদি সরকারেরও তাই, সরকার দল যেমন এক হয়ে গেছে, কিন্তু বিএনপির কিন্তু মাঠ পর্যায়ে দলের অনেকগুলি জটিলতা আছে। একটা হচ্ছে দলের অভ্যন্তরীণ কোন দল তো আছে, 19 দলীয় জোট আছে। এখন জোটের মধ্যে তার বড় শরিক যেটা জামাতের সঙ্গে এক ধরনের মানে আস্থাহীনতা বা অবিশ্বাসের জায়গাটা আমরা দেখতে পাই, যে সেটা জামাত কতটুকু তাদের সঙ্গে থাকবে কি থাকবে না। কিন্তু এই জায়গাটাতে দল গোছানোর জায়গাটাতে আমার মনে হয় যে খুব সিরিয়াসনেস আমরা দেখি না। তারা ইস্যু ভিত্তিক কথাবার্তা বলছেন, এবং এই যে আপনি যেটি বলেন যে লগ্ন দিয়ে তো আন্দোলন হয় না, কিন্তু কোন বিষয় আপনি যদি মানে এই 5ই জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি আসলেই সংসদে বিরোধী দল, আপনার খেয়াল থাকবার কথা যে দাবিগুলি নিয়ে তারা সংসদ বয়কট করলো, তারপর থেকে কিন্তু দাবি অ্যাড হতে লাগলো, প্রতি মুহূর্তে দাবি বদল হতে লাগলো, এবং বদল হতে হতে শেষ পর্যন্ত কোন দাবিগুলি আসলে আন্দোলনের ইস্যু, এটা কিন্তু ওই বিএনপির, আওয়ামী লীগের, বিএনপির সংসদীয় বিরোধী দলের সময় আর শেষের দিকে বোঝা যায় নাই। কাজে এখনো বিএনপি আসলে কোন ইস্যুগুলি নিয়ে ধরবে। ডক্টর ফেরদৌস যেটা বললেন যে সরকারের সফলতা এবং বিফলতা, সেটা একটা মাপকাঠি, কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে তো তার কতগুলি জায়গা থাকবে, যে এই জায়গাগুলিতে আপনি সরকারকে অবৈধ বলছেন, আপনি সরকার আবার উপজেলা নির্বাচনে গেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে গেছেন, এগুলি নানা যুক্তি দেখাচ্ছেন, কিন্তু মানুষ তো এই জায়গাগুলিতে, অথবা জাতীয় নির্বাচনের জন্য আপনার মাঠ পর্যায়ের সমস্ত কর্মী প্রস্তুত, সেটাতে আপনি গেলেন না। যেটা খালেদা জিয়ার সর্বশেষ গতকালের বক্তৃতা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে যদি আমি নির্বাচনে যেতাম তাহলে আমি হয়তো প্রধানমন্ত্রী থাকতেন, যেটা তিনি গতকালকে বলেছেন। এটাই কিন্তু আসলে তার দলের মূল পালস। ওই সময় যদি আসলেই বিএনপি যে কোনো কোয়েশনে নির্বাচনে যেতে পারতো, তাহলে তো পরিস্থিতি ভিন্নতর হতে পারতো। এই জায়গাগুলিতে আমার মনে হয় যে ইস্যু ভিত্তিক কতগুলি স্টেটমেন্টের মধ্যে বিএনপি সীমাবদ্ধ,
কিন্তু জোটগতভাবে, কারণ জোট বলতে তো একমাত্র বিএনপি পর্যন্ত বড় জোট বলতে একমাত্র জামাতে, আর তো কোনো সেগুলি নাম সর্বস্ব দল, সেগুলির তো সেই অর্থে খুব অস্তিত্ব নাই। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা আওয়ামী লীগের বেলাতেও আমরা দেখেছি যে সংগঠন গোছানোর জায়গাটাতে ঘাটতি আছে, এবং বিএনপির এই ক্ষেত্রে আমি ঘাটতি দেখি। কাজে সরকার যদি পৌঁছতেও থাকে যে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করিয়ে পচাটাকে ধাক্কা দেওয়ার জায়গাটা, সেই জায়গাটাতে আমি একটা ঘাটতি দেখি। জনাব নাঈমুল ইসলাম খান, এই বিএনপির জায়গাটা এবং আসলে আন্দোলনের সময়, আশা এবং আশঙ্কা নিয়ে আপনার মতামত? আমার মনে হয় যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম যা কিছু ঘটেছে, এই এক্সপেরিয়েন্সের পর আমার মনে হয় না যে বিএনপি এট অল ওই রকম অ্যাগ্রেসিভ, মানে যেটাকে আমরা একটু সহিংস আন্দোলন, অ্যাগ্রেসিভ অর্থে সেরকম কিছু এট অল এবার নিবে কি না এই স্ট্র্যাটেজিটা, সেটাও আমার একটু সন্দেহ আছে। এটার কারণ হচ্ছে যে বিএনপির স্ট্রং পয়েন্টস তারা অফিসিয়ালি বলবে না কখনো, কিন্তু বুলুল ভাই বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যে যে উনি যদি নির্বাচন করতেন, উনি বিএনপি হয়তো জয়ী হতো, উনি হয়তো প্রধানমন্ত্রী থাকতেন। তো এটা তো সত্যি কথাই যে বিএনপির এরকম পজিশন ছিল। বিশেষ করে আমরা অনেক সময় বলেছি যে গাজীপুরের নির্বাচনের পর বিএনপি আর কোনো কিছুই দাবি না করে শুধু নির্বাচনে যাবে এই কথায় থেকে গেলে এটা আওয়ামী লীগই হয়তো নির্বাচন পেছানোর বা নির্বাচন স্থগিত করার পথ খোঁজার চেষ্টা করতো, কারণ পরিস্থিতি তখন আর নতুন কোনো কিছু দিয়ে বিএনপিকে সামাল দেওয়া সত্যি সত্যি ডিফিকাল্ট হতো। এটা আওয়ামী লীগের ইনসাইডার সহ অনেকেই এই জিনিসটা জানেন, এবং আওয়ামী লীগের কৌশলই ছিল যেভাবেই হোক বিএনপিকে নির্বাচনের বাইরে দূরে রাখা। এখন সেই কৌশলটাতে বিএনপি তার অবস্থান থেকে একভাবে সায় দিয়েছে। নাও এখন আমরা অনেকে হয়তো মনে করতে পারি বিএনপি ভীষণ পিছিয়ে গেছে বা ঠকে গেছে, এইটা আবার পুরোপুরি আমার মনে হয় না। 5ই জানুয়ারি নির্বাচনটা আওয়ামী লীগকে কিছু সময় দিয়েছে বটে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু খুব স্বস্তিকর একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আওয়ামী লীগের কিন্তু স্বস্তি নাই, এটা সারাক্ষণই একটা তাকে জবাবদিহি করতে হয় অ্যাবাউট হাউ দি ইলেকশন ওয়াজ কন্ডাক্টেড। একটা মানে প্রশ্নের মুখোমুখি হইতে হয় যে আর একটা নির্বাচন কবে হবে। এই প্রশ্নগুলি উন্নত দেশগুলির, পশ্চিমা দেশগুলির ওরা তো নিয়মিত করছে, এটা তারা এই অবস্থান থেকে নড়ছে না। এর সাথে নতুন করে অ্যাড হয়েছে ভারতের নির্বাচনে একটা অত্যন্ত রাইটিস্ট পার্টির উত্থান। এই উত্থানটার কারণে একটা গণতান্ত্রিক দেশে, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে, যারা আমাদের দেশে এসে স্ট্রংলি রিকমেন্ড করলো যে এখানে একটা মৌলবাদী গ্রুপ, দক্ষিণপন্থী সরকার হওয়াটা ঠিক হবে না, তারা নিজেরাই সেখানে ওভারওয়েলমিং মেজরিটি দিল একটা বাংলাদেশের ওই দক্ষিণপন্থী দলের চাইতে আরো কঠিন দক্ষিণপন্থী একটা গ্রুপকে। তো এই যে বাস্তবতাটা, এটা কিন্তু এখন বাংলাদেশে তাদের কণ্ঠস্বরের মধ্যে কিছু পরিবর্তন মানে ইম্পোজ করবে, যে এটা ওইভাবে আর স্ট্রংলি ভারতীয়রাও বলতে পারবে না এই প্রসঙ্গে। আমার মনে হয় বিএনপি পাশাপাশি আরেকটা যেটা খেয়াল করছে, যে আপনি যদি দেখেন 5 জানুয়ারি নির্বাচন পর ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান পার্লামেন্ট কিংবা ব্রিটিশ পার্লামেন্টে যে রেজলিউশনগুলি হয়েছে, রেজলিউশনের মধ্যে একটা ব্যালেন্স আছে। দি ব্যালেন্স যেটা নাকি একদিকে আওয়ামী লীগকেও এক ধরনের সমালোচনা করে যে নির্বাচনটা তোমরা সুন্দর নির্বাচন করো নাই, আবার বিএনপিকেও সতর্ক করে যে এই সহিংসতা গ্রহণযোগ্য না। তো এটা উভয়ের জন্যই কিন্তু একটা বিব্রতকর অবস্থা। সুতরাং উভয়ই আবার নতুন করে চিন্তা ভাবনা করার ব্যাপার। আর বিএনপি যখন বলে, খালেদা জিয়া যখন বলেন যে আওয়ামী লীগ আর একটু পচুক, আমার মনে হয় যে এটা শুধু ওই দিনই তিনি বলেছেন তা না, উনি নানানভাবে এই গভর্নমেন্টকে সময়ই দিতে চান বলে আমার মনে হয়েছে। স্পেশালি যখন প্রথম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অফিসে গেলেন, ওই যে আমাদের যে রাষ্ট্রদূতরা দেখা করে আমেরিকান অ্যাম্বাসেডার তো তার কাছে দাবি করলো 3 মাসের মধ্যে একটা নির্বাচন করে দেওয়া যায় কিনা, যেটা প্রতিমন্ত্রী বলেছিলেন সম্ভব না। কিন্তু ওই একই দিনে আমার পরিষ্কার মনে আছে যে ঢাকা ট্রিবিউনের একটা স্টোরি ছিল যে বিএনপির সূত্র দিয়ে যে খালেদা জিয়া সহ তারা অন্তত 1 বছর সময় দিতে রাজি না। মানে আপনি দেখেন ওই দিনই খালেদা জিয়া 1 বছর সময় দিতে রাজি, যখন আমেরিকানরা 3 মাসের বেশি সময় দিতে আগ্রহী না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় নাই যে তারা খুব একটা উন্মাতাল হয়ে আছে। তাহলে তাদের স্ট্র্যাটেজিটা কি হবে? তারা ভাবছে যে আওয়ামী লীগের পক্ষেই 5 বছর, আওয়ামী লীগ যদি এইভাবে একটা দুর্বল মানে নৈতিকতার
সরকার নিয়ে দীর্ঘদিন এগিয়ে যায়, সেটা আওয়ামী লীগের জন্য আবার দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হতে পারে। এবং এইটার জন্য বিএনপি আমার ধারণা বিশ্বাস করে যে আওয়ামী লীগ মোটামুটি একটা রিজনেবল সময়ে এক ধরনের সমঝোতার একটা উদ্যোগ নিবে। তারা ওই ফেরদৌস ভাই যেটা বলেছেন, কর্মীদেরকে মোটামুটি চাঙ্গা রেখে ওই সময়টুকুর জন্য ওয়েট করবে, একটা রিজনেবল টাইম পর্যন্ত ওয়েট করবে, এটা 1-1.5 এবং 2 বছর সরকারের সাফল্য এবং ব্যর্থতার সাথে নিয়ামক হতে পারে। আমরা সরকারের সাফল্য এবং ব্যর্থতা আমি এটা ছোট্ট কথা বলি খালেদ, এখানে এই সাফল্য ব্যর্থতা নিয়ে একটা ছোট্ট মানে আছে। এখন এই সরকারের সাফল্য ব্যর্থতা মোটা দাগে না, বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আমরা যেমন দেখছি এই যে কয়েকদিন আগে মিরপুরে 10 জন লোক অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, নারায়ণগঞ্জের ঘটনা, ফেনীর ঘটনা, এরকম যে একের পর এক নানামুখী ঘটনা ঘটছে যেখানে সরকারের দল বা উপদলগুলির যে সম্পৃক্ততা, এগুলি ইটসেলফ কিন্তু আওয়ামী লীগের জন্য এডিশনাল প্রবলেম তৈরি করছে। মানে শুধু বড় বড় প্রজেক্ট করেও মানুষের যেটাকে আমরা বলি পারসেপশনে কিন্তু সরকারি দল ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি ওই অর্থে কিন্তু পচার কথা বলছে। আচ্ছা, মানুষের পারসেপশনে এবং সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা আরো একটু কথা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনি সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে যদি খুব সংক্ষেপে একটু বলতেন, আমরা পরবর্তী প্রসঙ্গের মধ্যে যাবো। আমি আসলে এই প্রসঙ্গে তো কথা বলি নাই। আসলে আমি যে কথা বলেছিলাম সেটা ছিল বিরোধী দলের আন্দোলনের ক্ষেত্র তৈরি হওয়ার প্রশ্নে, এবং যে কথা নাইমুল ইসলাম খান বলেছেন আমি কিন্তু তার সাথেই একমত। সেটা হলো যে আপনি ওই আক্ষরিকভাবে ওই অঙ্ক বসিয়ে যে কোন সেক্টরে গভর্নমেন্ট কত বিনিয়োগ করেছে, কত রিটার্ন এসছে, তারপর পার ক্যাপিটা ইনকাম কত বাড়লো, জিডিপি গ্রোথ রেট কত, এই দিয়ে সরকারের সাফল্য বিবেচনা করা, এইটা মনে হয় যে রাজনীতির সাথে খুব একটা মানে সমান্তরালভাবে যায় না। এবং এটা আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি যে এটা পারসেপশনের সাথে সম্পর্কিত হয়ে যায়, যে পিপল কি মনে করে। পিপল যদি মনে করে যে না গভর্নমেন্ট সার্বিকভাবে যে, স্যার একটা ছোট প্রশ্ন করতে পারি, এই পারসেপশন তৈরিতে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, তো আমাদের যে চয়েস, সেই চয়েসের উপরে রাজনৈতিক সাফল্য নির্ভর করে তাহলে অনেকটা না। আমি এখানে দুইটা ব্যাপার বলি। আপনি যেভাবে দাবি করছেন যে শুধু আমাদের বক্তব্যের উপরেই পারসেপশন তৈরি হয়, না স্যার, একটা নিয়ম, ব্যাপারটা কিন্তু তা না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা অবজারভেশন আছে। আচ্ছা, এবং কারো হয়তো অবজারভেশনটা খুব কিন, কারোটা হয়তো খুব জেনারেল আর কি। কিন্তু একজন মানুষ যে মোটামুটি 2 চোখ দিয়ে দেখে, যে প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত, তার কোন রকম নিজস্ব বিচার বোধ বুদ্ধি নাই, এটা আমি ধরে নিতে রাজি। তবে ফেরদৌস ভাই আমি একটা কথা, এটার সঙ্গেই এই পারসেপশনের ব্যাপারটা কিন্তু আরেকটা রিয়েলিটি আছে, যে আমাদের সোসাইটিটা এমন ডিভাইডেড, পারসেপশনে কিন্তু বড় কোনো হেলাদোলা হয় না। একটা বড় সাইড তো বিএনপির পক্ষে আছে, আরেকটা বড় সাইড আওয়ামী লীগের পক্ষ আছে। সুতরাং যে সামান্য ওই যে ফ্লোটিং যে অংশটা, ওইখানে কিন্তু তারতম্যটা হয়। সেরকমই আরেকটা ব্যাপার হলো যে আপনি দেখবেন যেমন যে ইন্ডিয়ার কথা একটু আগে বলছিলেন আর কি, যে ইন্ডিয়াতে যখন এই স্লোগান দেওয়া হলো শাইনিং ইন্ডিয়া, শাইনিং ইন্ডিয়া, তখন কিন্তু ওদের গ্রোথ রেট 8%-এর মতো ছিল। আপনি দেখবেন যে হঠাৎ করে ইন্ডিয়ার গ্রোথ রেট কিন্তু ড্রামাটিক্যালি ফল করে গেল, নিচে নেমে গেল। এবং ওদের অনেক সোশ্যাল ইন্ডিকেটরেও কিন্তু ওরা যেরকম প্রজেক্ট করেছিল যে আমরা এইভাবে অ্যাচিভ করবো, সেটা কিন্তু তারা পারে নাই। এখন এটা হচ্ছে যে এখানে গভর্নেন্সের কিছু ব্যাপার আছে, যে গভর্নমেন্ট কিভাবে ফাংশন করেছে, তারপরে তাদের প্ল্যানিং, পলিসি ইমপ্লিমেন্টেশন এবং তার এফিসিয়েন্সি, এগুলো কিন্তু অনেক ফ্যাক্টর। এখন প্রশ্ন হলো যে আপনি এই যে নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এখন বর্তমানে সরকারে আছে, এটা তো বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। দেশের ভিতরে প্রশ্নবিদ্ধ, তাদের দলের অনেক সেন্সেবল লোকের কাছে এটা প্রশ্নবিদ্ধ, সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ, বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে প্রশাসনের উপর তাদের নিয়ন্ত্রণ বা আপনার অর্থনীতির বিভিন্ন সেক্টরকে প্রপারলি যে গাইড করা, এইখানে কিন্তু নানা ধরনের ক্রাইসিস তৈরি হবে। এটা হওয়াটাই স্বাভাবিক আমি ধরে নিচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ। এবং এটা যদি তৈরি হয় তখন যেটা হবে যে এই যে বিরোধী দলের দিক থেকে যে ক্যাম্পেইনগুলো হবে, এবং সেই ক্যাম্পেইনের আবার একটা লেজিটিমেসি কিন্তু এখানে দাঁড়াবে। বুলবুল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে পারসেপশন তৈরি হওয়া এবং না হওয়ার প্রতি আপনি নোট নিয়েছিলেন, আপনি একটু বলেন। পারসেপশন কিন্তু অনেক সময় ফ্যাক্টসের চাইতে খুব শক্তিশালী হয়। আপনি জার্নালিজমের ছাত্র বলেন, অনেক গুজব। পারসেপশন আমি একটা কেস স্টাডি দিয়ে বুঝাই। আপনি দেখেন প্রধানমন্ত্রী সংসদে একটা শোক প্রস্তাবের উপর আলোচনা করলেন,
নাসিম ওসমান মারা গেলেন। নারায়ণগঞ্জ শামীম ওসমানের পরিবার, এগুলি মিলিয়ে নানান ঘটনা আছে। কিন্তু ঘটনাটা আপনি দেখেন, খুব যদি আমরা রিয়েলিস্টিক দেখি, একটা শোক প্রস্তাব, সেই শোক প্রস্তাবে প্রধানমন্ত্রী অংশ নিলেন। অংশ নিয়ে শোক প্রস্তাবে কিন্তু ব্যক্তিগত কতগুলো অভিজ্ঞতার কথা বললেন। এই নাসিম ওসমান মুক্তিযুদ্ধে তার নববিবাহিত স্ত্রীকে রেখে মুক্তিযুদ্ধে চলে গেছে। জোহা সাহেবের কথা বললেন, এদের বাবার কথা বললেন, যে জোহা সাহেব, জোহা কাকা, প্রধানমন্ত্রী বললেন জোহা কাকা এইরকম কঠিন সময়ে দিল্লিতে গিয়ে দেখা করেছেন। বঙ্গবন্ধু হত্যার পরে পারিবারিকভাবে খোঁজখবর নিয়েছেন। এটা কিন্তু একেবারেই মানে তিনি দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী সবই ঠিক আছে। এবং এই কথা বলতে বলতে এটা একেবারেই সামাজিকতা। আমাদের গ্রামেও যদি কোনো মানুষ মারা যায়, কারো বাবা যদি মারা যায়, তার পিঠের মধ্যে হাত বুলিয়ে আমরা বলি যে বাবা মারা গেছে, এটা তো কষ্টের খবর, আমরা আছি তোমার সঙ্গে। প্রধানমন্ত্রী কিন্তু তার, আমার ব্যক্তিগত ধারণা, যদি পারসেপশনে আমি যদি উল্টা দিক থেকে দেখি, তিনি ওইভাবে একটা পরিবারের সঙ্গে তার পার্সোনাল অ্যাটাচমেন্ট, তার পরিবারের পার্সোনাল অ্যাটাচমেন্ট, এবং সেই অ্যাটাচমেন্ট থেকে তিনি বললেন যে এই পরিবারের সুখ দুঃখের সঙ্গে আমি থাকবো। এইটার উল্টা মানে যারা পারসেপশন তৈরি করে তারা কিন্তু ওনার এই জায়গাটাকে ধরে। আপনি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, কিন্তু বুলবুল ভাই, আমি ওই প্রধানমন্ত্রীর বক্তব্যটি সরাসরি শুনছিলাম। প্রধানমন্ত্রী যেভাবে আবেগতাড়িত হয়ে যে আপনি জোহা কাকা বা নাসিম ওসমানের কথা যেভাবে বলছিলেন, সেটা কিন্তু আসলে আমারও খুব চমৎকার লেগেছে। কিন্তু এই পর্যন্ত কিন্তু তিনি থামেননি, তিনি আসলে শামীম ওসমানের কথাও বলেছেন। ওটা কি উনি না বললে পারতেন না? মানে সেটা আমি বলি, সেটা উনি কি বলতে পারতেন না পারতেন সেটা তো আমি জানি না। কিন্তু আপনি ধরেন, আমি যখন পারসেপশন তৈরির ক্ষেত্রে সহযোগিতা করলাম, তখন কিন্তু আমি ওই যে ইমোশনাল পার্টটুকু কিন্তু এখন আপনি বলছেন, কিন্তু আপনার টকশোতেও কিন্তু ওইটুকু আলোচনা হয় নাই। পরের দিন পত্রিকা এডিটোরিয়াল ছাপা হলো, পোস্ট এডিটোরিয়াল ছাপা হলো, যদি শামীম ওসমানের পরিবারের পক্ষে প্রধানমন্ত্রী থাকে তাহলে জনগণের কে থাকবে। কাজেই পারসেপশন তৈরি যেটা এজেন্ডা সেট শুধুমাত্র রাজনীতিকরা করে না, মিডিয়া করে, অন্য লোক করে। আর বাংলাদেশের পারসেপশন আরেকটা খুব বড় মাপের বলি, বাংলাদেশের পারসেপশন তৈরির ক্ষেত্রে কতগুলি মোটা বিষয় আছে। আপনার সঙ্গে ভারত আছে কিনা, এটা একটা পারসেপশন তৈরিতে ভূমিকা পালন করে। আমেরিকা আপনার সঙ্গে আছে কিনা, সৌদি আরব আপনার সঙ্গে আছে কিনা, চীন জাপান কিন্তু খুব দুর্বল অংশ এই জায়গাটাতে। আমেরিকা আপনার সঙ্গে নাই মানে হলো আরে আমেরিকা তো অ্যাম্বাসেডর তো লেমে গেছে। কাজে বাংলাদেশের পারসেপশন তৈরি শুধুমাত্র আমরা এখানে টকশোতে কথা বললাম আর আমাদের কতগুলি দলিল দস্তাবেজ তার উপরে নির্ভর করে, অনেক কিছুর উপরে নির্ভর করে। কাজে এইখানে আমার যেটি ধারণা যে আরেকটা মানে বাংলাদেশের রাজনীতিতে সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট, সবসময় আপনি সরকার যদি অসংখ্য ভালো কাজও করে, এটা ধরেই নেই যে উনি তো এটা করবেন, এটা তো তার দায়িত্বের মধ্যেই আছে। কিন্তু একটা যদি খারাপ কাজ করে, আপনি ধরেন, আপনি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, নারায়ণগঞ্জের ঘটনায় বাংলাদেশের গত 20 বছরে আপনি যদি দেখেন, নারায়ণগঞ্জের ঘটনায় যত দ্রুত, দুঃখজনক ঘটনা, সবকিছু কে জড়িত আছে না আছে সব বিচার হবে, কিন্তু গভর্নমেন্টের স্টেপ, কোর্টের স্টেপ এবং ইন্টারপোলের মাধ্যমে নূর হোসেনের গ্রেপ্তার, আপনি যদি স্টেপগুলি দেখেন, তাহলে এত দ্রুত বাংলাদেশের কোন ঘটনায় আপনি মানে গভর্নমেন্টের স্টেপ দেখেছেন? এত ভিজুয়াল কোথাও আমরা দেখি নাই। এমনকি ফেনীতেও আমরা কিন্তু দেখছি না। ফেনীটা কিন্তু একটু ঝুলে গেছে, যেটা যে স্পিডে সেনাবাহিনী থেকে তাদের বরখাস্ত করা, তাদেরকে গ্রেপ্তার করা, নূর হোসেনের মালামাল ক্রোক করা, ইন্টারপোলের ছবি দেওয়া, হাইকোর্টের নির্দেশে তদন্ত করা, অগ্রগতি প্রতিবেদন দাখিল করা, আপনি যদি একটার পর একটা দেখেন, কিন্তু মানুষ মনে করে শামীম ওসমানকে না ধরা পর্যন্ত এটা ঠিক হচ্ছে না। এবং এখন কি বলা হচ্ছে, নারায়ণগঞ্জে আপনি দেখেন 3 দিনের মধ্যে নূর হোসেনকে ফেরত আনতে হবে। মানে মিনিমাম যে একটা লজিক, যে একটা দুইটি দেশের মধ্যে একটা বন্দি, এই মানুষের পারসেপশনটা তৈরি হচ্ছে ওরকম যে দেরি করে আনবে কেন, তার মানে তাহলে মধ্যে ছেড়ে দেওয়ার একটা, ওই যেটি নাইমুল ইসলাম খান বললেন যে কেন সঙ্গে সঙ্গে কেন আনা হচ্ছে না, এটার মধ্যে যে একটা আইনি প্রক্রিয়া আছে, দুইটা দেশের মধ্যে আলোচনা করতে হবে, সেইটুকু সময় দিতে আমরা রাজি না। কাজে পারসেপশন অনেক কারণে তৈরি হয়। আমি প্রসঙ্গে একটু মানে আপনার অনুমতি নিয়ে বলি, যে প্রথমে বলা হয়েছিল যে কখনোই র্যাবের ওই 3 কর্মকর্তাকে ধরা হবে না, ধরা হলেও তাদেরকে কোনোদিন কোনো বিচার করা হবে না। তারপরে হচ্ছে যে তারপরে ওই বিচার করা হবে না। তারপরে নূর হোসেনের প্রসঙ্গে বলা হচ্ছে নূর হোসেনকে কখনোই খুঁজে পাওয়া যাবে না, তারপর নূর হোসেনকে পাওয়া গেল। তারপরে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বা বর্তমান সরকারের ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন সেটি হচ্ছে যে অনেকটা এরকম, যে এই সরকার নূর হোসেনের বিরুদ্ধে এরকম অভিযোগ করা সত্ত্বেও নূর হোসেন 2 দিন আসলে প্রকাশ্যে থাকে, নূর হোসেন ইন্ডিয়া আসলে চলে যেতে পারে। তারপরে হচ্ছে মানে সেটা আমি এটা কোনোটাই কন্টেস্ট করছি না, আমি কন্টেস্ট করি, কিন্তু আপনি যখন এই আলোচনাটা করবেন তখন পরের আলোচনাটাও তো করতে হবে। পরের আলোচনাটা কিন্তু সেই আলোচনা আমরা করবো কেন? সেই আলোচনার মধ্যে আবার আমি যেমন একটু আগে বিএনপির কথা বললাম যে সাংগঠনিক জায়গায় দুর্বলতা আছে, আওয়ামী লীগে কিন্তু সরকার এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে, সব কথাই প্রধানমন্ত্রীকে বলতে হবে আর অন্যরা গালাগালি করবে। মানে সাংগঠনিক ভাবে যে সরকারের
তার ডেলিভারির পয়েন্টটা পজিটিভলি তুলে ধরবে, এটা কিন্তু আওয়ামী লীগের নেতার মধ্যে দেখবেন। আওয়ামী লীগের কতগুলি দোকান আছে, দেখবেন যে এখানে খালি উত্তেজিতভাবে বিরোধী দলের মানে সাবেক বিরোধী দলের নেতাকে গালাগালি করবে। নিজের দলেরটা যে মানে সেলিং পয়েন্ট যা আছে, যে প্রোডাক্ট সেল করার আছে, সেই প্রোডাক্ট কিন্তু কেউ সেল করছে না। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। গতকাল আমরা দেখলাম যে ৭১ টেলিভিশনে আপনি আছেন এবং মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও আছেন। এই নূর হোসেনের বিষয়টি নিয়ে আপনি বেশ কিছু প্রশ্ন করছিলেন, কিন্তু আমরা আসলে স্ক্রিনেও অনেকগুলি প্রশ্ন উত্তর পাই নাই যেগুলি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। আপনার এটা নিয়ে আসলে অনুধাবন কি? আসলে নূর হোসেনের ব্যাপারে আপনার ফেরদৌস স্যারও নিশ্চয়ই কিছু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমরা পারসেপশন কিভাবে তৈরি হয় সে নিয়ে কথা বলছিলাম। আমি একটু নূর হোসেনের বর্তমান অবস্থান, তার পালিয়ে যাওয়া এবং তার ফেরত আনার প্রসঙ্গে আপনাকে জানতে চাই। আমি খালেদ এটা নিশ্চয়ই বলবো, আমি শুধু সংক্ষেপে বলি। বুলুল ভাই যে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তৃতা এবং পারসেপশন তৈরিতে আমাদের ডিসকাশনের ভূমিকা, আমার যেটা মনে হয় বুলুল ভাইয়ের কথাটা ঠিক, কিন্তু যারা মানে মানে ক্ষমতাসীন থাকেন তাদের একটা দায়িত্ব থাকবে, তারা আবার এটা বুঝতে হবে যে কিভাবে তার জিনিসটা পারসেপশনের জগতে একটা ক্ষতিকর কিছু হয়ে যেতে পারে। তার সেই সতর্কতা থেকে তিনি কথাটাই এমনভাবে গুছিয়ে বলবেন যেন এটা স্বব্যাখ্যাত হয়, এটা নিয়ে কনফিউশন সৃষ্টির কেউ চেষ্টা করতে না পারে। মানে কথা পুরোপুরি সব দিক ম্যানেজ করে কথা বলতে হবে। সেই সতর্কতার ঘাটতি থাকলে আমরা যারা পারসেপশনের জায়গাতে কন্ট্রিবিউট করি আমাদের আর তখন মানে সুযোগ থাকতো না। কিন্তু নাইম ভাই, আমরাও একটু বেশি করি কিনা? যেমন উপজেলা নির্বাচনের প্রথম 2 ধাপ নির্বাচন খুব ভালো হয়েছে, সেটা আমরা বললাম কখন? যখন তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ধাপে খারাপ হলো তখন বললাম যে প্রথম 2 ধাপে খারাপ হয়েছে। আমরাও তো আসলে খুব এপ্রিশিয়েটিং সোসাইটি না। আমি জানি না খালেদ, আমি মোটামুটি দেশি বিদেশি টকশো মাঝে মাঝে দেখি, যেহেতু আমরাও করি। আমি বোঝার চেষ্টা করি যে এটা কি আমরাই করি না। এইগুলি আমি সারাক্ষণই দেখি। এনডিটিভির টকশো দেখলেও আমার মনে হয় তারা ইংরেজিতে কথা বলা ছাড়া বাকিটা আমরা যা করি তাই করে। আসলে মানে মোটা দাগে আমি দেখি না যে এমন কোনো আহামরি। এটা এরকমই, এটা তো এক্সটেম্পোর কথাবার্তা হয়। আমরা যেটুকু শুনি তার ভিত্তিতে কথা বলি, যেটুকু শুনলাম না ওইটা আমার তখন দায়িত্বের মধ্যে পড়ে না। সুতরাং আমার লিমিটেশন গুলিও অডিয়েন্সও এখন বুঝে, প্রথম দিকে হয়তো বুঝতো না, অডিয়েন্সও স্মার্টার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে অন্য প্রশ্নটা করলেন যে নূর হোসেন বিষয়ক, হ্যাঁ ৭১ টেলিভিশনে ওখানে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সেখানে যেটা হয়েছিল আমি খুব সরলভাবে প্রশ্ন করেছিলাম যে এই যে ওখানেও কিন্তু পারসেপশনের প্রশ্ন আসছিল যে আপনারা বলছেন যে কাজ করছেন, এই মিরপুরের ঘটনায় কাজ চলছে। আমি বললাম যে আপনারা যে কাজ করছেন কি তথ্য পেলেন সেটা সেন্সিটিভ জানাবেন না, কিন্তু আপনারা যে কাজ করছেন ডেইলি একটা ব্রিফিং হতে অসুবিধা কোথায়? আপনারা কেন বলেন না যে আমরা এইভাবে জানিয়েছি? আমরা এখানে পত্রিকান্তরে খবর পেয়ে গেলাম নূর হোসেন গ্রেফতার, কিন্তু আপনারা বলবেন অফিসিয়ালি যে আপনারা অফিসিয়ালি জানেন না। এটা আমরা কেন অ্যাকসেপ্ট করব? আপনারা কেন একটা টেলিফোন করতে পারেন না? ওইখানে আমাদের একটা উপদূতাবাস আছে, আমাদের একজন ডেপুটি হাই কমিশনার আছে, উনি কেন? এগুলির কিন্তু কোনোটারই উনি মানে অন্ততপক্ষে প্রকাশ্যে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেন নাই। উনি শুধু আশ্বস্ত করেছেন যে আমরা কাজ করছি। এখন আমরা সেই আশ্বাসের উপর হয়তো বিশ্বাস স্থাপন করতে পারি যে আনার জন্য চেষ্টা চলছে। কিন্তু আমাদের পারসেপশন কি এমনি এমনি হয়? 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম চার্জশিটেড আসামি ডিজিএফআই এর তৎকালীন একজন পরিচালক মেজর জেনারেল আমিন। মেজর জেনারেল আমিন যখন এখানে চার্জশিট তৈরি হয়, হি ওয়াজ ইন বাংলাদেশ, তাকে মানে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তু চার্জশিট হওয়ার সময় হাউ ক্যান এ পারসন লাইক হিম বাই এয়ার বাংলাদেশ থেকে চলে যেতে পারলো? উনি কিভাবে? 21শে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে কি সরকার জেনুইনলি সিরিয়াস? তাহলে তার মতো একটা মানুষ যে নাকি ওই বোমা সরবরাহকারীকে নিজে বিদেশ চলে যেতে সাহায্য করেছিল। আপনি বাচ্চু রাজাকারের ব্যাপারটা দেখেন, তার মতো হাই প্রোফাইল একটা মানুষ কিভাবে সম্ভব হয় দেশ থেকে চলে যায়? নূর হোসেন তো ওই তুলনায় একটা সাদামাটা মানুষ। নূর হোসেনের চেহারা কিন্তু ওইরকম মানে রিমার্কেবল না যে তাকে মনে রাখবে। সো আমি তো মনে করি যে বাংলাদেশে এগুলি হয়েছে বলেই কিন্তু আমাদের পারসেপশনের জায়গাতে একটা আশঙ্কা থেকে যায়। এই জন্যই আমি মনে করি যে সরকারের যেটা করা উচিত, ক্লারিফাই করা উচিত। সেই ক্লারিফিকেশনগুলি দেয় না, না দিলে তখন আমাদের কি হয়? আমাদের যেহেতু অ্যাভেলেবল থাকে না তথ্য,
তখন আমরা নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে অলমোস্ট বানিয়ে না একটা হলো কথা বলি না। খালি শুধু দেয় না তা না, আপনি দেখেন এই যে নুর হোসেনের ব্যাপারটা নিয়ে আগের দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলল যে একদম অন রেকর্ড যে আমরা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। তিনি কোন বিবেচনা বলেছেন জানি না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন ব্রিফিং এর মধ্যে যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো মূল স্টেক, তারা আমাদেরকে বলবে, আমরা ব্যবস্থা নিব। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি মন্ত্রী বললেন যে এই বিষয়ে আমরা অফিসিয়ালি কিছু জানি না। হ্যাঁ, এলজিআরডি মন্ত্রণালয় এটা জানার কোনো কারণ নাই, কিন্তু উনি তো বাংলাদেশের নাগরিক। তো তার তার দুই ক্যাবিনেট কলিগ গতকালকে কি বলেছেন, বাংলাদেশের পত্রপত্রিকা কি ছাপা হয়েছে, সেইটা যদি উনি না জানেন, শুধুমাত্র তথ্য না দেওয়া না, তো উল্টো যেটা আপনি বললেন যে অর্গানাইজড ওয়েতে না বলার ফলেও তো একটা বিভ্রান্তি। আমি আরো একটা উদাহরণ দিই। মাননীয় প্রধানমন্ত্রী জাপান সফর থেকে আসার পর উনি যে প্রেস কনফারেন্স করলেন, আপনিও সেখানে ছিলেন, উনি কিন্তু এখানে কনফিউজিং কথা বললেন কতগুলি। উনি বললেন যে ওই যে নিয়ে যে জামাতের বিচার করা নিয়ে, মানে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার, উনি বললেন যে আনিসুলকের পজিশনটাই কারেক্ট। উনি বললেন একটা মামলা আছে, এটা করা যায় না, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু এটা ডিসএগ্রি করতে চাচ্ছি না, কিন্তু উনি বললেন যে আমরা টক শোতে এগুলি মানে পেঁচাই। কিন্তু এটা বলুন ভাই, এটা কি সত্য না যে ওনারই একজন ল মিনিস্টার শফিক সাহেব বলেছেন যে কন্ট্রাডিক্ট করছেন আনিসুল হক সাহেবকে? এখন আওয়ামী লীগের শফিক সাহেব আওয়ামী লীগের আনিসুল হক সাহেবকে এটা যতটা পারসেপশনে হেল্প করে তত তার চেয়ে বেশি বিভ্রান্তি করে। সেটাই তো, না বিভ্রান্তিতে তো করে, তো এটা তো আরো ফান্ডামেন্টাল প্রবলেম। আমি বলছি পারসেপশনের জগতেও আমাদেরকে আরো আলোড়িত করে সন্দেহ করার জন্য। ফেরদৌস স্যার, আপনার কাছে আসি। আমাদের একজন দর্শক সাদিয়া রহমান, উনি বলেছেন যে আপনারা শুধু বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া দেশের আর কোনো সমস্যা কেন দেখেন না, কেন তুলে আনতে পারেন না? যাই হোক, সেটা এটা অন্য না, এটার আমি একটা জবাব দেই। কেন ফেরদৌস ভাই তো জামের সমস্যা দিয়ে শুরু আমি একটু জবাব দেই। আসলে হয় কি, দেখেন যে এখানে আমরা যতই বলি, এটা কিন্তু খুবই বাস্তব কথা আর কি, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দল, আমি পছন্দ করি বা না করি, রাজনীতি নিয়ে আলোচনা করতে না, রাজনৈতিক দল যারা জনগণের সমর্থন পুষ্ট, এটা দল দুইটাই, আওয়ামী লীগ আর বিএনপি প্রধানত। রাজনীতি নিয়ে আলোচনা করলে তাদেরকেই। এখন আপনি যদি বলেন যে সমঝোতা হবে রাজনীতির, এটা আওয়ামী লীগের সাথে সাম্যবাদী দলের, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য হবে? এটা কি কোনো বাস্তবসম্মত হবে? বা বিএনপি ক্ষমতায়, এই উদাহরণটি পরিষ্কার, আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন না হবে না। এখানে বাস্তবতা হচ্ছে আপনি পছন্দ করেন কি করেন না, আমি চাই কি চাই না, এখানে রিয়ালিটি হচ্ছে যে আওয়ামী লীগকে আলোচনা করতে গেলে বিএনপির সাথে করতে হবে, বিএনপিকে সমঝোতা করতে গেলে আওয়ামী লীগের সাথে করতে হবে। এটা হলো বাস্তবতা। এর বাইরে আপনি যাই করবেন ওইটা হলো অবাস্তব চিন্তা। এগুলো আমার কাছে এক পয়সার কোনো মূল্য নাই। স্যার, আপনি প্রসঙ্গে যদি আসেন, আপনি যে প্রসঙ্গে মন্তব্য করতে চেয়েছিলেন। না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন, ওই যে আপনি যে কথা নাইমুল ইসলাম খান বারবার বলছিলেন যে মানুষ কেন বিশ্বাস করতে চায় না, মানুষ বিশ্বাস করতে চায় না অনেকগুলো কারণে। একটা হচ্ছে যে মানুষ তো বারে বারে ঠকেছে, যে সরকারের যে কোনো এজেন্সি থেকে যখন বক্তব্য আসে, আপনি দেখবেন যে সেই বক্তব্যটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য থাকে না। রাইট। এই যে বিশ্বাসযোগ্য বারে বারে থাকে না, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলে। স্যার, পাশাপাশি কি এটাও বলবেন যে মানুষ আসলে বিরোধী দলের উপরে খুব আস্থা রাখতে পারে না? কারণ বিরোধী দলের নেত্রী যখন বলেন অমুকের পাশে গিয়ে দাঁড়ান, অমুকের পানি খাওয়ান, চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, তারপরে উনার নেত্রীরা উনার কর্মীরাই যখন যায় না, সমস্যা বিরোধী দলের ক্ষেত্রে সেটা দুটোই যদি বলেন স্যার, তাহলে হ্যাঁ, এটা দুটোই আছে। এখন বিষয়টা হলো এই যে তারপরেও মানুষ কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। কোন ক্ষেত্রে পৌঁছে যায়? যেমন ধরেন কোন কোন ইস্যুর ক্ষেত্রে কোন কোন বিশেষ সময়ে মানুষ একটা পজিশন নিয়ে নেয়। যেমন এই যে নাইমুল ইসলাম খান যে কথা বলছিলেন যে নারায়ণগঞ্জের ব্যাপারে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা নিয়ে, যেটা বুলবুল বলছিলেন যে এই ধরনের একটা মানে গ্যাপ আছে, যে উনি কি বলেছেন এবং জনগণ কি বুঝেছেন, এবং মাঝখানে মিডিয়ার একটা ভূমিকা ছিল। আপনি দেখেন যে এর একটা প্রেক্ষাপট আছে, কিন্তু কারণ হচ্ছে এই যে নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ড, তারপরে নারায়ণগঞ্জে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর প্রতিনিয়তই কিন্তু মানুষের কাছে আসে। এবং তারপরে যেটা হয় যে এরপরে সাত হত্যাকাণ্ড, এবং নূর হোসেন দেখা গেল হত্যাকাণ্ডের পরে শামীম ওসমানের কাছেই গেছে, আবার তার টেলিফোনে কথোপকথন সেটা রেকর্ড হয়েছে। এখানেও স্যার একটু বলার যে নূর হোসেন যেমন শামীম ওসমানের কাছে গেছে, নিহত নজরুল ইসলামের স্ত্রী এবং শ্বশুর কিন্তু শামীম ওসমানের সঙ্গেই ছিল, পরবর্তী এখনো আছে হয়তো। না, এখানে কিন্তু দুইটা পক্ষ, আপনি মনে রাখবেন, মানে যে একজন হচ্ছে অভিযুক্ত, জি, আরেকজন হচ্ছে অভিযোগকারী। মানে দুই পক্ষই যখন যায়, তখন যার কাছে যায় তাকে কি আমরা অভিযোগটা করতে পারি না? তাকে করার বিষয় না, বিষয়টা হলো সন্দেহটা তৈরি হওয়ার বিষয়। যেমন নূর হোসেন যখন পালিয়ে যাচ্ছে, তখন সে কার সাথে কথা বলছে? নজরুল ইসলাম যখন মামলা করছে, নজরুল ইসলামের শ্বশুর যখন মামলা করছেন, তখন তিনি কার সাথে কথা বলছেন? না, সে উনি গণপ্রতিনিধি, ওনার সাথে কিন্তু উনি কথা বলবেন, এটাই স্বাভাবিক।
সেটাই কিন্তু তো যে হচ্ছে। একজন ক্রাইম করেছে জি তিনি তিনি আপনার টেলিফোনে ওনার সাথে পরামর্শ করছেন এবং উনি অ্যাডভাইস দিচ্ছেন তাকে। না না আমি স্যার, ফেরদৌস ভাই এই টেলিফোন সংলাপটা কিন্তু এক্স্যাক্টলি এটা কনক্রিট যে পরামর্শ করছে ওইরকম না, কিন্তু এটা একটা দীর্ঘ নানান রকম না পরামর্শ দিচ্ছেন, এটা কিন্তু না, না, এটা ঠিক পরামর্শ না, তাই না আমরা- যে তুমি এটা করো না তার মানে এর মধ্যে দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে মানুষের কাছে একটা মেসেজ যায়, এই যে মেসেজ যাওয়া এবং সেই লোক সম্বন্ধে মানুষের যে পারসেপশন তৈরি হয়, এটা আমি বললাম যে অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে ওই পার্টিকুলার ব্যক্তি সম্পর্কে মানুষের যে পারসেপশন তৈরি হয়। স্যার আমি একটা সরাসরি যখন- প্রশ্ন করতে চাই, এই বলেন। পারসেপশন তৈরি করার ক্ষেত্রে কি আমরা পিক এন্ড চুজ নীতি ব্যবহার করি, যে আমার এখন হয়তো শামীম ওসমানকে পছন্দ না, তাই আমি শামীম ওসমানের দিকে নারায়ণগঞ্জে যাই ঘটুক তার আঙ্গুল দেখাবো, বা আমার মুখকে পছন্দ না, এটা কি হয় কখনো? না এটা হয় না তো আমি বলবো, এটা পারে বা হয়, কিন্তু এখানে এবং কতগুলো আমরা বিষয়, সেই গড্ডলিকা প্রবাহে গা না ভাসাই। কতগুলো বিষয় আপনি দেখেন যে এই পার্টিকুলার ফ্যামিলি বা এই পার্টিকুলার ব্যক্তিদের সম্পর্কে খোদ নারায়ণগঞ্জের একটা বিরাট সংখ্যক মানুষের কিন্তু খুব নেতিবাচক ধারণা, যদিও এই কথা সত্য যে তাদের একটা গ্লোরিয়াস পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এই ফ্যামিলি, সেটা তারপরেও কিন্তু তাদের এই নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষের, আমিও তো নারায়ণগঞ্জের কিছু মানুষ তো আমিও চিনি, জি। বা আমার সাথে তো কথা হয়, আমি দেখছি যে নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষের ধারণা খারাপ। এখন এই ধারণা খারাপটা কি এমনি এমনি হয়ে গেছে না, সেটা নাকি কোনো অবশ্যই কর্মকাণ্ডের মধ্যে সেটা দিয়ে অবশ্যই হয়েছে? কোনো না কোনো কর্মকাণ্ড অবশ্যই আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বুলবুল ভাই এই বিরতির পর ফিরে এসে এই ক্ষেত্রে আপনার একটু বক্তব্য শুনবো। আমরা এটা ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। বুলবুল ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম বিরতির আগে যে আলাপ হচ্ছিল পারসেপশন এবং অন্যান্য প্রসঙ্গে, নূর হোসেনের প্রসঙ্গটা বিশেষ করে যদি আপনি আসেন। এটা কিন্তু নূর হোসেনের প্রসঙ্গ যেটি আমরা মানে অফ এয়ারও কথা বলছিলাম, সেটি হচ্ছে যে খুব ভালো হতো যদি ঘটনার সঙ্গে সঙ্গে আমরা সবগুলি ধরতে পারতাম, যদি সঙ্গে সঙ্গে ধরা। একটু বিলম্বিত হয়েছে এবং তাতে ওই জায়গাটা তৈরি হয়েছে যে কেউ কি তাকে সুযোগ করে দিয়েছে, কেউ কি পালানো। এটি যে নাঈমুল ইসলাম খান যেটি বললেন যে অনেক ঘটনায় আমরা এই সুযোগ অনেকে পেয়েছে, এটা আমরা দেখেছি, যার ফলে ওই জায়গায় কিছু। কিন্তু আমি তারপরেও মনে করি যে কোথাও কোথাও মানে কোনো লেভেলে গাফিলতি থাকতে পারে, কারণ আপনি তো একটা নেক্সাসের মধ্যে তো নূর হোসেন তৈরি হয়েছে, এবং নূর হোসেন তো একটা দলের ভিত্তির উপরে দাঁড়ায় নাই, ওইখানে যত রাজনৈতিক ক্যারেক্টার আছে সব অ্যাক্টরদের সঙ্গে কিন্তু তার যোগাযোগ ছিল, কাজে সে সবগুলি ব্যবহার করার চেষ্টা করেছে। হয়তো কোথাও কোথাও এই নেক্সাস, কারণ সঙ্গে সঙ্গে একদিন বা 2 দিন পরে পুলিশ উইথড্র করা হলো, কিন্তু যতক্ষণ এই পুলিশরা যে 2 দিন থাকলো, এই 2 দিনটা এখন যেটা আমরা বুঝি, এই 2 দিন তো তাদের সহযোগী শক্তি হিসেবেই ছিল, কাজে কোথাও কোথাও ত্রুটি ছিল। কিন্তু আমি টোটালিটি যদি আপনি দেখেন, এই যে নূর হোসেনকে ধরা এবং তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা, এবং এই যে এই টোটাল, কিন্তু মুশকিল যে পারসেপশনটা হয়েছে কে পালাতে দিল, এবং আপনি যদি আর একটু সুযোগ দেন, 3 দিন 4 দিন যদি না আসে, ও কম্প্রোমাইজ হয়ে গেছে, আর সে ইন্ডিয়া থেকে আসবে না। এবং আপনি দেখেন যে এটা তো আরো বড় ক্ষেত্রে, যে জামাতের এই যে আইসিটির কতগুলি মামলা ডিলে হচ্ছে, মানুষ আর বিশ্বাস করা শুরু করেছে না যে সরকারের সঙ্গে জামাতের একটা নেগোসিয়েশন হয়ে গেছে। এটা সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু মানুষ কিন্তু এটা বিশ্বাস করা শুরু করেছে, কারণ এই জাজমেন্টগুলি শিডিউল করা আছে, আপনি কেন জাজমেন্টগুলি দিচ্ছেন না, আর পত্রিকায় নিউজ আসছে যে প্রসিকিউটরদের মধ্যে গন্ডগোল হচ্ছে, মানুষ কিন্তু এটা বিশ্বাস করা শুরু করেছে যে কি বলে এগুলি বিচার হয়তো হবে না। এবং হজের আগে দিয়ে আপনি যে শোনেন কিনা, হজের আগে দিয়ে ঢাকায় বড় বড় সাংবাদিকরাও বলেছেন যে সৌদি আরব খুব কড়া একটা চিঠি দিয়েছে যে যদি এদের আরো বেশি বিচার করা হয় তাহলে হজের মধ্যে আটকায় দিবে। এটা একদম খুব বড় মাপের একজন সম্পাদক, আপনার টকশোতে বহুবার আসে, তিনি আমাকে বলেছেন। সত্যি আমি বলেছি আপনি কি চিঠি দেখেছেন? বলে যে না, আমার কাছে খবর আছে। তো এখন ওই মাপের সম্পাদক যখন আমাকে বলে এবং আমি যখন আরেকজনকে বলি, তো এটা এইভাবেই তো পারসেপশনগুলি তৈরি হয়। কাজে একটা হচ্ছে যে এটা আমরা বরাবর অন্য প্রসঙ্গে বলি যে যখন কোনো বিষয় মানে প্রক্রিয়াধীন তাকে যতটা ট্রান্সপারেন্ট রাখা যায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সব কথা বলতে পারবেন না, কিন্তু কোনো কথার মধ্যে মানে বেশি ফাঁক রাখার দরকার নাই, বিভ্রান্তি সৃষ্টি হয় এরকম কথা না বলতে পারে, স্পর্শকাতরতা আসে, এগুলি কথা বলার ক্ষেত্রে খুব কেয়ারফুল। এটি আপনি বারবার বলছেন যে যেই কথায় বিভ্রান্তি তৈরি হয় সেইগুলি যেন কম করে বলে। না আপনি কি 30 সেকেন্ড যোগ করবেন একটু? হ্যাঁ, 30 সেকেন্ডই, যে এই বিভ্রান্তি দূর না হতে দেওয়ার জন্য যেটা করা, ডিউ প্রসেসটা। যেমন আমার কাছে মনে হয়েছে যে শামীম ওসমানকে এটা তো সাধারণ জিজ্ঞাসাবাদ হইতে পারতো, এটা কেন হয় নাই? কারণ তার সাথে তো এটা তো যোগাযোগ পরিচয় ছিল, অনেকবার তার নাম আসছে, তদন্ত কমিটি কেন গেল না তার সাথে? সম্মান দেখিয়েই তার সাথে কথা বলা যেত। এই যে কথা বলাই হলো না, এটা কিন্তু অযথা ওই সন্দেহের এই আগুনে ঘি দিয়েছে।
ফেরদৌস স্যার কিছু যোগ করবেন এবং আমি হ্যাঁ, নাইম ভাই একটু না। যুক্ত করতে চাই যে নূর হোসেন ধরা পড়ার পরে আবার শামীম ওসমানও কেন জানি বলতে শুরু করছে নূর হোসেন কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর অন্য জায়গায়, সেগুলিও আসলে হয়তো অন্যরকম সন্দেহ না, তৈরি করে। এখানে কিন্তু ব্যাপারটা এরকমই দেখেন যে নূর হোসেন এই ঘটনার নেপথ্য নায়ক যদি হয়েও থাকে, আমরা তো এখনো যেহেতু এটা তদন্তও কমপ্লিট না, এরা সবগুলো হাইপোথেটিক্যাল, র্যাবের নামটা জড়িত হয়ে গেছে। তার মানে কি যে র্যাব একটা ফোর্স, আপনি ধরে নেন যে র্যাব কিছু অপারেশন করে, তারা ওই ক্রস ফায়ার করে, কিলিং স্যার, করে, আমাদের শেষ করতে হবে, প্লিজ স্যার, আমি শেষ করে দিচ্ছি। স্যার। কিন্তু এখানে যে ব্যাপারটা আসছে সেটা হলো এই যে র্যাবকে দিয়ে অন্য লোক এই ধরনের কিলিং করায়, এই ব্যাপারটা কিন্তু একটা নতুন মাত্রা পেয়েছে। এটা হয়তো আগেও হতো, কিন্তু এটা কিন্তু এত লাইমলাইটে আসে নাই, এই ব্যাপারগুলো কিন্তু এত স্পষ্ট ছিল না। কিন্তু এখন এই বিষয়টা বেশি আলোচনার বিষয় হয়েছে, বেশি গুরুত্ব পাচ্ছে এই কারণে যে র্যাব ভাড়া খাটে এবং ভাড়া খেটে তারা হত্যাকাণ্ড ঘটায়। জি, স্যার। এইটা কিন্তু মানুষকে সাংঘাতিকভাবে এবং হিট করেছে, perception আহত অনুযায়ী করেছে। এইভাবেই পারসেপশন তৈরি হয়। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।